প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আলোচনা করব চর্যাপদের সমাজচিত্র। চর্যাপদের সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি আমরা চর্যাপদের সাহিত্য মূল্য নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় চর্যাপদে কিভাবে তৎকালীন সমাজ জীবনের ছবি অর্থাৎ সমাজচিত্র ফুটে উঠেছে। আমি চেষ্টা করব এই বিষয়টিকে যতটা সম্ভব বিষয়ের গভীরতায় পৌঁছানো যায়। আমরা এইভাবে উত্তর করতে পারি, গৌড়বঙ্গের প্রথম ভাষা কাব্য চর্যাগীতি বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন তত্ত্ব প্রধান গীতি কবিতা হলেও তা একেবারেই সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ আমরা শুরু করলাম গৌড়বঙ্গ দিয়ে, অর্থাৎ তৎকালীন সময়ে গৌড় ছিল বঙ্গের মূল কেন্দ্রীয় ভূমি। গৌড়কে কেন্দ্র করে বাংলার শাসন, এমনকি তার সংস্কৃতি, ধর্মীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ন্ত্রিত হল। সেই গৌড়বঙ্গের প্রধান ভাষা কাব্য চর্যাগীতি বৌদ্ধ সহজিয়া, বৌদ্ধদের অনেক সম্প্রদায় আছে, বজ্রযান আছে, মহাযান আছে, তান্ত্রিক সাধনামূলক একটি শাখা আছে। এই শাখাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হলো সহজিয়া শাখা। বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন তত্ত্ব প্রধান গীতি কবিতা চর্যাপদ। এই গীতি কবিতা চর্যাপদ তাহলে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় বৌদ্ধ সহজিয়াদের সাধন ভজনের একটি দার্শনিক আধ্যাত্মিক ভিত্তির কাব্য। অর্থাৎ সেখানে আমাদের সমাজ জীবন কিভাবে ফুটে উঠবে সেটাই হলো প্রশ্ন। তবে মনে রাখতে হবে, এটি যতই তত্ত্বপ্রধান হোক, এটি যতই ধর্মীয় আলোকে লেখা হোক না কেন, এখানে কিন্তু তার সাহিত্য জীবন থেকে, অর্থাৎ তৎকালীন যে সময়, সেই সময়ের যে সমাজ জীবন তার থেকে কখনো বিচ্ছিন্ন নয়। শুধু তাই নয়, ৯,০০০ বছর আগেকার অর্থাৎ পূর্বেকার গৌড় বঙ্গের ভৌগোলিক ও সামাজিক ইতিহাসের এক বিচিত্র সংগ্রহশালা চর্যাপদ। আমরা সাহিত্যের যে উপাদানগুলো দেখতে পাই, সেই সাহিত্যের উপাদানগুলো থেকে কিন্তু ইতিহাস অনেক তথ্য সংগ্রহ করে। আমরা যদি চর্যাপদ দেখি, তাহলে চর্যাপদের যে সমাজচিত্র, তৎকালীন ভৌগোলিক পটভূমি ইত্যাদি ইতিহাসের উপাদান হতে পারে। অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর এই সময়কালে চর্যাপদকে রচিত হতে দেখি। আজকে 2021 সাল, অর্থাৎ যে বাঙালির জনজীবন, সেই জনজীবনের ছাপ, তার একটা বিচিত্র সংগ্রহশালা এই চর্যাপদ। রাজনৈতিক ও ধর্মীয় মোড় পরিবর্তনের এক কঠিন সময়ে অন্য সম্প্রদায়ের থেকে লুকিয়ে নিজেদের সাধন তত্ত্বকে চর্যাকারগণ উপমা প্রতীকের অন্তরালে ব্যাখ্যা করেছেন। চর্যাপদে কিন্তু একটা বিশেষ রাজনৈতিক এবং ধর্মীয় পট পরিবর্তনের ছাপ পাওয়া যায়। এই বিষয়টা ছাত্রছাত্রী আপনাদেরকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। কেননা একটা সময়ে বাংলা পাল রাজাদের অধীনে ছিল। পাল রাজারা কিন্তু বৌদ্ধ, ফলে তারা বৌদ্ধ সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মাচরণকে সহায়তা করেছিল, বাংলায় বৌদ্ধের বিকাশ ঘটেছিল। কিন্তু পাল রাজাদের পরবর্তী কালে যখন সেন রাজাদের আবির্ভাব হয়, তারা কিন্তু ব্রাহ্মণ্য তন্ত্রে বিশ্বাস করত। ফলে তারা প্রবলভাবে প্রতিপক্ষ হয়ে উঠল বৌদ্ধদের এবং বাংলায় হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটালো এবং নানান কৌশলে বৌদ্ধদেরকে কোণঠাসা করা হলো। ঠিক এই রকম একটা রাজনৈতিক পটভূমির মাঝে দাঁড়িয়ে চর্যাপদ যারা রচনা করেছেন, 24 জন সিদ্ধাচার্যগণ, তারা কি করেছেন? তাদের যে সহজিয়া বৌদ্ধদের আচরণীয় এবং অনাচরণীয় পদসমূহ রচনা করার ক্ষেত্রে অন্যান্য ধর্মের লোকেরা যাতে সেটা বুঝতে না পারে তার আধ্যাত্মিক গভীর দর্শন, সে কারণে তারা উপমা প্রতীকের
অন্তরালে সেগুলো ব্যাখ্যা করেছেন। ফলে কি হয়েছে, আর তা করতে গিয়েই বাংলার প্রকৃতি, পরিবেশ, তখনকার সাধারণ মানুষের জীবন জীবিকা ও সংস্কারের কথা ছত্রে ছত্রে ফুটে উঠেছে। যখন রূপক প্রতীকের তারা ব্যবহার করলেন, সেই রূপক প্রতীকগুলো কিন্তু বাংলার যে দৈনন্দিন সমাজ জীবন সেখান থেকে কিন্তু তুলে আনলেন। ফলে সেই দৈনন্দিন সমাজ জীবনের চিত্র সেখানে কিন্তু রূপক প্রতীকের সাহায্যে প্রকাশ পেল। অর্থাৎ তাদের ধর্মীয় গূঢ়তত্ত্ব কথাকে রূপক প্রতীকের সাহায্যে ব্যক্ত করতে গিয়ে তৎকালীন বাংলা জনজীবনের যে চিত্র তুলে আনা হলো, তাতেই চর্যাপদে কিন্তু তৎকালীন সমাজ চিত্র প্রকাশ পেল। সাহিত্য সমাজ দর্পণ স্বরূপ। সাহিত্য যে কালেই রচনা হোক না কেন, সেই যুগের, সেই সময়ের একেবারে সমাজ দর্পণ, সমাজের আয়না। অর্থাৎ সাহিত্যে তৎকালীন সমাজ জীবনের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠবে, এটাই বাস্তব। ব্যক্তি কবি নিজেও এক সামাজিক সত্তা। তার নিজের পৃথিবীতে মাথার উপর সুদূর নীল আকাশ, আর মাটিতে লালিত পালিত হয় তার সমাজ জীবন। তাই সমস্ত বাস্তব অভিজ্ঞতাকে নিয়েই সাহিত্য তিনি নির্মাণ করেন। অর্থাৎ আমরা মানুষ হিসাবে সামাজিক জীব, সমাজ থেকেই কবিরা উঠে আসে, সাহিত্যিকরা উঠে আসেন। ফলে তাদের চারপাশের যে সুন্দর পরিবেশ, নীল আকাশ, অরণ্যানী, নদী, সাগর এবং পাশাপাশি আমাদের যে পরিবৃত্ত জনজীবন, যে সমাজ জীবন থেকে আমরা কোনোভাবেই নিজেদেরকে আলাদা করতে পারি না, সেই সমাজ জীবনের ছবি কিন্তু সাহিত্যে ওতপ্রোতভাবে ফুটে উঠবে। একজন সমাজবদ্ধ জীব হিসাবে কবি তার সাহিত্যে সমাজকে এড়াতে কখনো পারবেন না। তিনি সাধারণ মানুষ হোক আর ধর্মীয় ভাবনার কেউ হোক, সমাজ বিচ্ছিন্ন সাহিত্য হতে পারে না। সেই কারণে যতই চর্যাপদ, বৌদ্ধ সাধকরা যতই তাদের তত্ত্ব দর্শনের নিজেদের আচরণীয় এবং অনাচরণীয় বিষয়কে বোঝান না কেন, প্রাচীন বঙ্গের সমাজচিত্র স্বাভাবিকভাবে নানা আঙ্গিকে অঙ্কিত হয়েছে। অর্থাৎ সেই চর্যাকারগণদের ধর্মীয় ভাবনা যাই থাকুক না কেন, প্রাচীন গৌড় বঙ্গের সমাজচিত্র এখানে কিন্তু ওতপ্রোতভাবে প্রকাশিত হয়েছে এবং সেটাই স্বাভাবিক। তৎকালীন সাহিত্যে সন্ধ্যাকর নন্দের রামচরিত এবং বঙ্গীয় তন্ত্রপাঠ লিপিতে পাওয়া ঐতিহাসিক এবং সামাজিক চিত্রের সঙ্গে তার মিল যথার্থ আছে। অর্থাৎ তৎকালীন সাহিত্যে যে রামচরিত মানস কিংবা অন্যান্য গ্রন্থ, সেখানে যে সমাজচিত্রের কথা আছে, স্বাভাবিকভাবে আমরা যখন চর্যাপদের সমাজচিত্র পাই তার মধ্যে একটা যথেষ্ট মিল আছে। অর্থাৎ এই সমাজচিত্র কখনো ভুয়ো হতে পারে না। সিদ্ধাচার্যগণ তাদের ধর্ম সম্প্রদায়ের মানুষকে কবিতার ভাষায়, গানের সুরে, রহস্যময়তার মিস্টিক মোড়কে জানিয়েছেন মোক্ষ লাভের পথ সন্ধান। অর্থাৎ তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু তাদের এই যে গান, এই যে কবিতা, এই যে ভাবনা, সেই ভাবনার মধ্যে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়কে মোক্ষ লাভের পথ নির্দেশ করতে চেয়েছেন। বিমূর্ত ভাবকে মূর্ত করতে উপমা, রূপক, প্রতীকের মধ্যস্থতায় চর্যার পাতায় উঠে এসেছে প্রাচীন বাংলার প্রকৃত জীবন, আর চর্যাপদ হয়ে উঠেছে সেই সমস্ত মানুষের কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। অর্থাৎ স্বাভাবিকভাবে রূপক, প্রতীক তাদের বাংলার প্রকৃত জীবন। সেই কারণে তৎকালীন সময়ের বিশেষ করে অন্তচ মানুষের দুঃখ, জ্বালা যন্ত্রণাময় যে জীবন, তাদের সেই জীবনের দোল দোলানো কান্না হাসির পালা সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা যদি পয়েন্ট অনুযায়ী দেখি যে চর্যাপদে আমরা কী কী সমাজচিত্র পাই, প্রথমে আমরা বলতে পারি যে ভৌগোলিক পরিবেশ। চর্যাগীতির স্থানিক পটভূমি বৃহৎ বঙ্গকে নির্দেশ করে। তার সীমা শুধু বর্তমান বাংলায় নয়,
বিহার, উড়িষ্যা, আসামের বিস্তৃত অঞ্চলের জলাভূমি, অরণ্যভূমি, গহীন গম্ভীর প্রবাহিত নদী প্রভৃতির উপর বিস্তৃত। অর্থাৎ শুধুমাত্র তার স্থানিক ভৌগোলিক পট বাংলাকে কেন্দ্র করে নয়, বরং বিস্তৃত বঙ্গ এবং তার পাশাপাশি অঞ্চলের ছবিকেই প্রকাশ করে। 2. ধর্মীয় জীবন। চর্যাপদ রচিত হয়েছিল খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, যখন বঙ্গদেশে পাল ও সেন বংশের রাজারা রাজত্ব করেছেন। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হলেও ব্রাহ্মণ্য ধর্মের প্রতিভূ সেন বংশ। তাই ব্রাহ্মণ্য সংস্কৃতির বর্ণাশ্রম প্রথা ধীরে ধীরে কোণঠাসা করেছিল বৌদ্ধদের। সমাজের বর্ণগত বৈষম্যের কারণে অন্তজ ডোম, শবর, চণ্ডালদের অস্পৃশ্য করে রাখা হয়েছিল। তাই এখানে একদিকে বৌদ্ধ সহজিয়াপন্থীদের সাধন ভজনের কথা, অন্যদিকে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণদের অনাচার ব্যভিচারের কথা বারবার তথাকথিত অন্তজ শ্রেণীর জীবনচিত্র প্রকাশিত হয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব যে তার ধর্মীয় জীবন কীভাবে প্রকাশ হয়েছে এবং ব্রাহ্মণ্য সম্প্রদায় কীভাবে অন্তজ সম্প্রদায়কে দূরে ঠেলে দিয়েছিল, তাদের ছবি এখানে কিভাবে সুন্দরভাবে পদে রচিত হয়েছে। সেই কারণে আমরা চর্যাপদে অন্তজ মানুষের জীবনচিত্রকেই আরও বেশি করে ফুটে উঠতে দেখি। শ্রেণী বিভাগ। পাল বংশের পতনের পর সেন বংশের প্রতিষ্ঠা বর্ণ বিভাজনের প্রক্রিয়াকে সক্রিয় করেছিল। যখন বাংলায় সকলের সঙ্গে সকলের মিলনের পথ প্রশস্ত হলো, তার ফলে সমাজের বর্ণ সংকরত্ব দেখা দিল, তখনই ব্রাহ্মণেরা বর্ণভেদ প্রথায় আগ্রহী হলো সেন বংশের প্রত্যক্ষ মদতে। অর্থাৎ বাংলায় যে শ্রেণী, তাদের যে পার্থক্য পাল বংশের সময়ে কিন্তু আস্তে আস্তে ঘুচে যাচ্ছিল। বিভেদের মর্মমূলে দেখা গেল সেন রাজত্বকাল ব্রাহ্মণ্য সংস্কৃতিকে প্রাধান্য দিতে গিয়ে তারা বর্ণভেদ, জাতিভেদকে আরও দৃঢ়ভাবে বাংলায় প্রতিষ্ঠা করল এবং যাতে বাঙালিদের মধ্যে শ্রেণী বিভক্ত ভাবনা এবং উচ্চ শ্রেণী এবং অন্তর্জ শ্রেণীর একটা স্পষ্ট পার্থক্য, শাসন শোষণের পথ খুলে গেল। তাতে এই জায়গায় ইতিহাসের কালপর্বে সেই বিষয়টি কিন্তু চর্যাপদে অত্যন্ত সুন্দরভাবে দেখা গেল। উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ বংশ তথাকথিত নিম্নবর্গের অন্তজ, অনার্য, চণ্ডাল প্রভৃতিদের ঘৃণা করত। ভোগ বিলাসপূর্ণ এই উচ্চ শ্রেণীর মানুষেরা এদের স্পর্শ বাঁচাতে তাদের ঠাঁই করে দিয়েছিল উঁচু পর্বতের টিলায় কিংবা অরণ্যের সন্নিকটে। চর্যাপদে এই সমস্ত অন্তজ মানুষের বাস্তব জীবনযাত্রার আচার ইঙ্গিত রয়েছে। একদিকে সমাজের চিত্র এবং বৈষম্যের চিত্র মানুষদের, আর দরিদ্র জীবনযাত্রার কখনো পূর্ণাঙ্গ বা খণ্ড উপাদান চর্যাপদে পাই। অর্থাৎ অত্যন্ত সুন্দরভাবে যে শ্রেণী বিভাগ, বর্ণ বৈষম্য, অত্যাচার, অনাচার, তার ছবি কিন্তু আমরা চর্যাপদে স্পষ্ট করে পেলাম। কখনো খণ্ড উপাদানে, কখনো পূর্ণাঙ্গ উপাদানে, অর্থাৎ টুকরো টুকরো জীবনের ছবি দিয়ে চর্যাকারগণ তৎকালীন সমাজ চিত্রকে কিন্তু প্রকাশ করেছেন। একটা কথা কিন্তু আমি বারবার বলবো আপনাদের, যে চর্যাকারগণ তাদের সাহিত্য মূল্য প্রকাশের জন্যও না কিংবা সমাজচিত্র প্রকাশের জন্য তাদের চর্যাপদ রচনা করেননি। তারা তাদের সাধন ভজন, আচরণীয় এবং অনাচরণীয় পদসমূহ রচনা করেছিল তাদের ধর্মের মোক্ষ লাভের পথকে নির্দেশ করার জন্য। কিন্তু সেই পথ নির্দেশ করতে গিয়ে তারা যে উপমা, রূপক এবং সমাজ থেকে যে সমস্ত খণ্ডচিত্র সংগ্রহ করেছেন, সেখানেই
তার সাহিত্য মূল্য, সেখানেই তার সমাজ চিত্র একেবারে স্বাভাবিক সাবলীলভাবে এসে যায়। 4, জীবন ও জীবিকা। জীবন বয়ে চলে জীবিকার পথে। সেই জীবিকার পথ চর্যাপদের বিভিন্ন পদে খুঁজে পাওয়া যায়। উচ্চস্তরের ব্রাহ্মণরা পূজা আর্চার দ্বারা জীবিকা নির্বাহ করত। নিম্ন শ্রেণীর মানুষদের কায়িক পরিশ্রমের দ্বারা প্রাণ রাখতে প্রাণান্তকর পরিশ্রম করতে হতো। তাদের কখনো কৃষিকাজ করতে হতো, আবার কখনো তাদের বইতে হতো খেয়া, কখনো পেটের চাঙারি তৈরি করতে হয়েছে, নৌকা বাণিজ্যের প্রসারে শাঁখ তৈরি করতে হয়েছে। বাংলার যাতায়াত পরিবহন ব্যবস্থা নিয়েও জীবিকা নির্বাহ সংক্রান্ত তথ্য এখানে পাওয়া যায়। অর্থাৎ তৎকালীন সময়ে মানুষরা কি কি জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল সবই এখানে আমরা দিতে পারি। এক্ষেত্রে ছাত্রছাত্রী আপনাদের একটা কথা আমি বলবো, এই নোট যদি আমরা তৈরি করি আলোচনা করতে যাই তাহলে নোটটাকে অনেকভাবে বিস্তৃত করা যেতে পারে। আমরা এই সংক্রান্ত বেশ কিছু পদ এবং তার লাইন পেতে পারি। আমরা নির্দিষ্ট ভাবনার যে সমস্ত লাইনগুলো আছে, পদগুলো আছে, সেগুলো যদি দিই তথ্য সমৃদ্ধ হয়। যারা খুব সিরিয়াস পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে চর্যা পড়তে গিয়ে যে সমস্ত পদগুলো আছে, জীবন জীবিকা নির্বাহের পদ বা তাদেরকে দূরে রাখার ভাবনা, ব্রাহ্মণ সংস্কৃতির কিংবা অন্তজ শ্রেণীর যে মানুষের চিত্র যেখানে যেখানে আছে সেই পদগুলো কিন্তু আমরা সেখানে দিতে পারি, তাহলে আরও নোট গভীরতর হয়। 5, জীবনযাপন। চর্যাপদে মূলত সমাজের অন্তজ মানুষের সংসার জীবনের চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। যৌথ পরিবার, শাশুড়ি শ্বশুর ননদ পুত্রবধূ সবাইকে নিয়ে পারস্পরিক তৃতীয় বন্ধনীর নিটল জীবনচিত্র পাওয়া যায়। অর্থাৎ যে আমরা পরিবেশ পাই সেখানে কিন্তু যৌথ পরিবারের কথা পাই। সেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার সমস্ত মানুষরা মিলে একসঙ্গে গভীর নিটল একটা যৌথ পারিবারিক চিত্র কিন্তু আমরা চর্যাপদে পাই। সমাজে স্বেচ্ছাচার ছিল, কিন্তু সামাজিক নিয়মের আড়ালেই তা হতো। ওই যে পদটি আছে যে দিনে বধূ কাকের ভয়ে ভীত হয় এবং রাত্রি ভইলে ডুমুরো যাও, সেখানে স্বেচ্ছাচারিতার কথা কিন্তু বলা হয়েছে। 6, আমোদ প্রমোদ। সমাজের উচ্চস্তরের ব্রাহ্মণরা তারা জীবন বিলাস বাসনায় নিমগ্ন ছিল, কিন্তু অন্তজ শ্রেণীর মানুষদের জীবন ক্লান্ত ছিল দুঃখ দারিদ্র্যের কষাঘাতে। প্রাণকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন ছিল তাদের ক্ষণিক অবসরের উচ্ছলতা। সেখানে দাবা খেলা, মদ খাওয়া, নাচ গান নাটক প্রভৃতি বিনোদনের মাধ্যম হিসাবে প্রচলিত ছিল। বৌদ্ধ নাটকে বিষম হয়, অর্থাৎ বুদ্ধ নাটক যেগুলো হতো, নাটক প্রচলিত ছিল, সেই নাটকে তারা বিস্ময়ে মুগ্ধ হতো। সামাজিক বিনোদন। বাংলার মাটিতে মানুষেরা আনন্দের স্বাদ খুঁজে নিত উপরোক্ত বিনোদনের মাধ্যমে। আগে আমরা যে সমস্ত বিনোদন মাধ্যমগুলোর কথা বলেছি, এছাড়াও বাদ্যযন্ত্রের মধ্যে থাকতো মাদল ইত্যাদি। পুর দিয়ে পান খাওয়ার রেয়াজ বিলাসিতার নামান্তর ছিল। বিবাহের সময় বাদ্যযন্ত্র সহকারে বরযাত্রা, যৌতুক প্রথা ও রমণীদের বাসর জায়গা ইত্যাদির মধ্যে আনন্দের উপাদান খুঁজে পাওয়া যায়। 4, বেশভূষা। বেশভূষা অলঙ্কার। বঙ্গনারীরা নিজেদের অলঙ্কারে ভূষিত করার প্রয়োজনে সাধ্যের মধ্যে সাধ মেটাতো। কথাটা কিন্তু গুরুত্ব দিতে হবে, সাধ্যের মধ্যে, অর্থাৎ তাদের জীবন যন্ত্রণা, অর্থনৈতিক অনটন ইত্যাদির মাঝেও তাদের যতটা সাধ্য ছিল সেই সাধ্যের মধ্যেই তারা সাধ মেটাতো। কানেট, কাকন, কুন্তল, মুক্তাহার অলঙ্কার হিসাবে পরিধান করত। বেশভূষা হিসাবে ময়ূরের পাখা, মালা ইত্যাদি ব্যবহার করত। 9, দুঃখ দুর্দশা। দুর্ভিক্ষ মন্বন্তর পীড়িত নবান্নের চরিত্রের মতোই চর্যাপদের সমকালীন মানুষদের
একতারা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ফিরতে হতো। অন্তজ মানুষের জীবন পেয়ালা সুখের আনন্দ রসে পরিপূর্ণ ছিল না। তাদের জীবনের দুঃখ বেদনা বরং শক্ত কংক্রিটের মতো ছিল। এর হাড়িত ভাত নাহি নীতি আবেশীর যন্ত্রণাক্লিষ্ট জীবন ছিল তাদের। দুঃখময় জীবন যুদ্ধ যন্ত্রণার সামিল এবং অসঙ্গতিতে ভরা ছিল। যৌথ পরিবারের মধ্যে শাশুড়ি ননদের সম্পর্ক ছিল না। মোটা ভাত মোটা কাপড়ে সন্তুষ্ট ছিল সকলে। অর্থাৎ কতগুলো খণ্ডচিত্র দিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে। প্রথমত, নবান্নে যেমন মন্বন্তর পীড়িত দুঃখী মানুষদের মিছিল দেখা গিয়েছিল, ঠিক একইভাবে চর্যাপদের সময় অন্তর্য শ্রেণীর মানুষদের দুঃখ দুর্দশার চিত্র ফুটে ওঠে এবং তাদের যে জীবন সুখ নয় দুঃখ রসেই সেই পেয়ালা পূর্ণ ছিল এবং দুঃখ জ্বালা যন্ত্রণা যেন শক্ত কংক্রিটের মতো, সেটাকে কখনো ভাঙা যেত না। অর্থাৎ আনন্দ লাভ বিলাস ব্যসন অন্তজ শ্রেণীর মানুষের পক্ষে একটা দুরাশা মাত্র। শুধু তাই নয়, যৌথ পরিবারে শাশুড়ি ননদের সঙ্গে খটাপিটা সমস্যা, দুঃখ জ্বালা যন্ত্রণা এবং তাদের কাছে মোটা ভাত মোটা কাপড় এটাই যথেষ্ট সন্তুষ্টির বিষয় ছিল। 10, ব্যবহৃত দ্রব্য অনেক আমরা পেতে পারি। এখানে আমরা দুটো একটা কথা বলেছি। দুগ্ধ দহনের পণ্য, পিঠা, কড়া, খুন্তি ইত্যাদি পাওয়া যায়। এছাড়া অনেক ধরনের ব্যবহৃত দ্রব্যের কথা আমরা চর্যাপদে পাই। 11, অস্পৃশ্যতা। উঁচু সম্প্রদায়ের ব্রাহ্মণরা অন্তজ শ্রেণীর মানুষদের অস্পৃশ্য ভাবত। নগরীর বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া নগর থেকে বহু দূরে সেই টিলাতে তাদের থাকতে হতো। অন্তজ মানুষদের তাদের অস্পৃশ্য করে রাখা হতো। নগর জীবনের বাইরে তাদের থাকতে হতো, জনবিরল এলাকায় বাস করতে হতো। তবু এখানে একটা কথা আমি বলবো, ছই ছই যাইসো ব্রাহ্মণ নাড়িয়া, বাহ্যিকভাবে যাদেরকে অন্তজ অস্পৃশ্য করে রাখা হতো, রাত্রির অন্ধকারে নেড়া ব্রাহ্মণ নারীর দেহ লোলুপ ব্রাহ্মণ তাদের ভোগ করার জন্য রাত্রির অন্ধকারে চুপি সারে যেত। অর্থাৎ সমাজের একটা বিপরীত চিত্র। দিনের বেলা যাদেরকে অস্পৃশ্য করে রাখা হতো তাদের দেহ ভোগ করার জন্য লোলুপ ব্রাহ্মণরা কিভাবে তাদেরকে ব্যবহার করত তার ছবিও কিন্তু আমরা চর্যাপদে পাই। 12, ধর্মীয় বিবর্তন। এই প্রসঙ্গে আমরা অনেক আলোচনা করেছি। বৌদ্ধ পাল রাজাদের পতনের পর হিন্দু, ব্রাহ্মণ ও সংস্কৃতের ধারক বাহক সেন বংশের উত্থান। এর মধ্যবর্তী সময়ে রচিত চর্যাপদে ধর্মীয় বিবর্তন সুস্পষ্ট চিত্র আছে। বর্ণভেদ প্রথার সুস্পষ্ট লক্ষণ আছে। এই ধর্মীয় জীবনের চিত্র হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়কে, হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজকে শেষ সীমানায় পৌঁছে দিল। আজকের দিনে বাঙালি সমাজে সেই অর্থে বৌদ্ধ সহজিয়া সাধনা অবলুপ্ত, তবুও তা বৈষ্ণব সহজিয়া শাক্তপদা বলে বাউল গীতির মধ্যে তার রেস্টটুকু থেকে গেছে। অর্থাৎ বৌদ্ধ সহজিয়ার যে ভাবনা সেইটা কিন্তু কালের গণ্ডিতে ধ্বংস হয়ে যায়নি, বরং আজকের দিনেও বৈষ্ণব পদ, শাক্ত পদ, বাউল সঙ্গীত, সহজিয়া ভাবনা ইত্যাদির মধ্যে সে কিন্তু বৌদ্ধ সহজিয়া ধর্ম সম্প্রদায়ের মুখ্য লাভের যে ভাবনা চিন্তার রেশ থেকে গেছে। এখানেই চর্যাপদের সার্থকতা। উপসংহার: গোষ্ঠী চেতনার অন্তরালে চর্যাপদের কবিরা মাটির রূপে রস গন্ধ পরা গ্রাম্য প্রাণ চঞ্চল সাধারণ জীবনকে প্রাণের মূর্তিতে জীবন্ত করেছেন। ধর্মীয় রূপতত্ত্বের বাইরে যার মূল্য অপরিসীম, বহিরঙ্গ চিত্রগুলি লোকজীবনের অভিজ্ঞতার লক্ষ্যবস্তু জ্ঞানে নির্মিত থাক না কেন, জীবন রসিকতায় কবিরাজ তাকে ভাস্বর করেছেন। পরিচিত চিত্রের চিত্রশালায় সেখানে তথ্য দর্শনের সাধক
কবিরাজ শিল্পীগণ তৎকালীন সমাজচিত্রকে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত করেছেন, যা সমাজ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ তোলেন। যে কথাটা আমরা প্রথমেও বলেছিলাম যে চর্যাপদে তৎকালীন সমাজচিত্র প্রকাশ করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্বকে, তাদের আচরণীয় এবং অনাচরণীয় ভাবনা সকলকে প্রকাশ করার জন্য রূপক, প্রতীক এবং সমাজের টুকরো ছবি আনার প্রয়োজনে। যাই হোক না কেন, চর্যাপদের এই সমাজচিত্র আমাদের জাতীয় ইতিহাসে, জীবনে একটা অসামান্য তোলে। ছাত্রছাত্রীরা, আপনারা আশা করি চর্যাপদের সমাজচিত্রে এই ভাবনাটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্রয়োজনে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, অবশ্যই পড়াশোনার মধ্যে আছেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সর্বোপরি পড়ার মধ্যে থাকবেন।